ক্লাস 9-এ বাংলা বিষয়ে সাহিত্য অংশে যে গল্পটি রয়েছে তা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি। গল্পটি আলোচনার আগে আমরা প্রথমে জেনে নেব কোন কোন বিষয় আলোচিত হবে। গল্পটির উৎস, গল্পটির লেখক সম্পর্কে দু এক কথা, গল্পের মূল সূত্র, গল্পের বিষয়বস্তু, গল্প সম্পর্কিত আলোচনা এবং গল্পের কিছু লাইনের অর্থসহ বিশ্লেষণ। গল্পটি সাধনা পত্রিকায় পৌষ 1299 সালে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি গল্পগুচ্ছ গ্রন্থের অন্তর্গত হয়। রবীন্দ্রনাথ সম্পর্কে তোমাদের অল্প বিস্তর জানা আছে নিশ্চয়ই। জন্ম 7ই মে, বাংলা 25শে বৈশাখ 1861 খ্রিস্টাব্দে। ছোটবেলা থেকেই তার লেখালেখির সূত্রপাত। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, গান অর্থাৎ সাহিত্যের সব বিষয় নিয়েই তিনি লিখেছেন। অসামান্য প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য 1913 সালে পান নোবেল। এই গল্পের অর্থাৎ আলোচ্য ছুটি গল্পের উপাদান বা মূল সূত্র রবীন্দ্রনাথ পেয়েছিলেন এক বাস্তব পটভূমি থেকেই। যৌবনে রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য পদ্মা তীরবর্তী অঞ্চল, শিলাইদহ, সাজাদপুর, পাতিসর প্রভৃতি অঞ্চলে যান। পদ্মায় বোটে থাকাকালীন তিনি সেখানকার প্রকৃতি, সহজ সরল সাধারণ গ্রাম জীবন ও মানুষজনকে খুব কাছ থেকে দেখেছেন। আলোচ্য ছুটি গল্পের উপাদানও এরকমই কোনো একদিনের দেখা বাস্তব দৃশ্য। পদ্মা বোটে থেকে লেখা রবীন্দ্রনাথের চিঠিতে তার উল্লেখ রয়েছে। এবার আসা যাক গল্পের মূল বিষয়বস্তু আলোচনায়। এই গল্পের প্রধান চরিত্র বালকদের সর্দার ফটিক চক্রবর্তী, অর্থাৎ সকল বালকদের যিনি প্রধান। তার নেতৃত্বে নদী তীরে পড়ে থাকা প্রকাণ্ড অর্থাৎ বড় শালকাঠ সকলে মিলে গড়ানোর খেলায় উৎসাহিত হয়ে ওঠে। কিন্তু ঠিক সেই সময় ফটিকের ভাই মাখনলাল গম্ভীরভাবে কাঠের গুঁড়িতে বসে খেলা ভঙ্গ করে দেয়। এমন হাবভাব দেখায় যে খেলাটা কোনো খেলাই নয়। তার এমন মনের গতি প্রকৃতি দেখে বালকদের মাথায় অন্য একটি খেলার বুদ্ধি আসে। সেটা কি? মাখনকে সহ কাঠের গুঁড়ি গড়ানো। মাখন প্রথমে বুঝতে পারেনি এর পরিণতি কি ঘটতে পারে, কিন্তু এক পাক কাঠের গুঁড়ি গড়ানোর পরই যা হওয়ার ছিল তাই হলো। মাখন মাটিতে পড়ে গেল, আর পড়া মাত্রই মাটি থেকে উঠে তার দাদা ফটিককে মারতে শুরু করে। তারপর মার কাছে নালিশ জানানোর জন্য বাড়ি চলে যায়। আর এইভাবেই ফটিকদের খেলা ভেঙে যায়। এরপর দেখা যায় ফটিক আপন মনে কাশের গুচ্ছ চিবোতে চিবোতে নৌকার উপর বসে থাকে। হঠাৎ দেখা যায় সেই সময় নৌকা করে আসা কাঁচা পাকা চুলের এক মধ্যবয়স্ক লোক তাকে চক্রবর্তীদের বাড়ি কোথায় জানতে চায়। ফটিক আঙুল দেখিয়ে একটা নির্দেশ দিয়ে দেয়। এরপর কিছুক্ষণ পর বাঘাবাগদির মাধ্যমে বাড়ি যাওয়ার জন্য ফটিকের মায়ের ডাক আসে। ফটিককে যেতেই হয়। মাখনের মিথ্যা নালিশ মা ইতিমধ্যেই শুনে নিয়েছেন। মাখনকে কেন মেরেছে তা জানতে চায়। মাখনকে মারার জন্য মা তাকে মারে। এইভাবে মা আর ফটিকের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এমন সময় দেখা যায় সেই নদী তীরের কাঁচা পাকা বাবুটি অর্থাৎ ফটিকের মামা প্রবেশ করে।
তাকে দেখেই ফটিকের মা বিস্ময়ে হতবাক হয়ে যায়। দাদার এই হঠাৎ আগমনে সে তো হতবাকই। এবার মামার পরিচয়টা কি জেনে নেওয়া যাক। ফটিকের মামার নাম বিশ্বম্ভর বাবু। অনেকদিন তিনি পশ্চিমে কাজ করতে গিয়েছিলেন। বোনের 2 সন্তানের কথা তিনি জানেন না। কাজ থেকে ফিরে বোনকে দেখতে এসেছে। মামা ফটিকের বাড়িতে আছে। কলকাতা যাওয়ার 2-1 দিন মতো আগে তিনি তার বোনের কাছে তার 2 সন্তানের কথা জানতে চাইলেন, কে কেমন। মা যথারীতি মাখনের ভদ্র ব্যবহার, পড়াশোনার প্রতি মনোযোগী ভাব ইত্যাদি প্রশংসাসূচক কথা বলে। অপরদিকে কি না ফটিকের দুষ্টামি, পড়াশোনায় অমনোযোগী, অবাধ্য উচ্ছৃঙ্খল স্বভাবের কথাও বলে। এই সব শুনে মামা ফটিককে কলকাতা নিয়ে যাওয়ার জন্য প্রস্তাব দেয়। এতে ফটিকের মা সহজেই রাজি হয়ে যায়। তার কারণ ফটিকের মা জানে যে ফটিক তাকে কিভাবে জ্বালাতন করে। আবার অন্যদিকে চঞ্চল স্বভাবের এই ফটিক কথা শোনা মাত্রই সে উৎসাহে আনন্দে লাফিয়ে ওঠে এবং মামাকে রীতিমতো বিরক্ত করে তোলে। কিভাবে? যে কখন যাবে, কবে যাবে ইত্যাদি নানা কথা বলে। এইভাবে ফটিক তার প্রিয় লাটাই, ঘুড়ি, ছিপ সমস্ত তার ভাইকে দিয়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গ্রামের ফটিক চক্রবর্তীর 2য় অধ্যায়ের শুরু, শহরে তার প্রবেশ। এই পর্যন্ত আমরা ফটিকের গ্রামে থাকাকালীন তার অবস্থানটা জানলাম। ফটিক কলকাতায় গিয়ে বুঝতে পারে মামিমা তাকে পছন্দ করছে না। তার কারণ তার আরও 3টি সন্তান রয়েছে। সেখানে আরও একজন সদস্য বৃদ্ধি, সেটা মামিমা মেনে নিতে পারে না। মামিমার এই স্নেহহীন ভাব, কোমল স্বভাব ফটিকের মনে খারাপ লাগতে শুরু করে। ফটিক তার মামিমার কাছে কোনো সময় আদর যত্ন পাওয়ার জন্য কোনো কাজে হাত দিতে গেলে তখনই মামিমা কিভাবে বলে উঠতো, যে কি বলে উঠতো রেগে, একটু পরগে যাও। এই কথাগুলো শুনেও ফটিকের মনে খুব আঘাত লাগতো। কারণ সে চাইতো মামিমার স্নেহ ভালোবাসা পেতে চাইতো, উল্টে মামিমার কাছে এই খারাপ কথা তাকে শুনতে হতো। তখন ফটিকের বারবার মনে পড়ত তার গ্রামের কথা, নদী তীরে ঘুরে বেড়ানোর কথা, খোলা মাঠে ঘুড়ি ওড়ানোর কথা, নদীতে ঝাঁপ দেওয়ার কথা, আরও অনেক কিছুই। এইভাবে ফটিকের নতুন জীবন শুরু হয়। ফটিক ভর্তি হয় শহরের স্কুলে। কিন্তু অন্য ছাত্রদের মতো সে পড়া পারে না। মাস্টার মশাইয়ের কাছে সবসময় বকা খায়। খেলার ছুটির সময় সকলে খেলাধুলা করলেও সে জানলার ধারে দাঁড়িয়ে দূরে ছাদের দিকে তাকিয়ে থাকে। এইভাবে তার দিন কাটতে শুরু করে। একদিন তাই মামাকে আবদার করে বলে যে, মামা আমি বাড়ি যাব, মার কাছে যাব। মামা তখন বলে, কার্তিক মাসে পুজোর ছুটি, সেই সময় নিয়ে যাবে। এবার দেখা যায় এই শহরে জীবন ফটিকের কাছে কিন্তু আস্তে আস্তে কঠিন হয়ে ওঠে। কিভাবে? ফটিক কিছুদিন পর তার বই হারিয়ে ফেলে, পড়ার বই হারিয়ে ফেলে। একদিন নিরুপায় হয়ে মামিমাকে কথা জানায়। মামিমা বকাবকি করে এবং বলে, আমি তোকে মাসের মধ্যে 5 বার করে বই কিনে দিতে পারি না। এতে ফটিকের আরও বেশি আঘাত লাগে, তার মনে খুব কষ্ট হয় এবং মার উপর রাগ অভিমান বাড়তে থাকে। একদিন দেখা যায় সে স্কুল থেকে ফিরে বুঝতে পারে তার শরীর খুব ক্লান্ত, জ্বর আসছে অনুভব করে। এই পরিবারের কাছে নিজে ভার হয়ে উঠবে এটা ভেবেই সে পরের দিন সকালে শ্রাবণের বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশ সন্ধেবেলায় তার মামার বাড়িতে অর্থাৎ বিশ্বম্ভর বাবুর বাড়িতে নিয়ে চলে আসে। কারণ মামা খোঁজ খবর লাগায় ইতিমধ্যে, তাই ফটিককে এইভাবে পুলিশ নিয়ে আসে এবং সারাদিন জলে ভিজে সে গভীর জ্বরে আক্রান্ত।
এসেই সে বলে, আমি মার কাছে যাচ্ছিলুম, আমাকে ফিরিয়ে এনেছে। আস্তে আস্তে তার জ্বর বাড়তে থাকে, জ্বরের ঘোরে প্রলাপ বকতে থাকে। জ্বরের ঘোরে ফটিক যে প্রলাপ বা ভুল ভাল কথা বলে, সেগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। সেগুলো কি কি? মামা, আমার ছুটি হয়েছে কি? আবার কখনো কখনো সে বিড়বিড় করে বলে, মা, আমাকে মারিস নে, সত্যি বলছি আমি কোনো দোষ করিনি। এদিকে ফটিকের এইসব অবস্থা দেখে ফটিকের মামা তার মার আসার জন্য খবর পাঠায়। আবার কখনো কখনো এইভাবে প্রলাপ বকে, এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। কলকাতায় আসার সময় স্টিমারে খালাসিদের মুখ থেকে সুর করে এই কথাগুলো ফটিক শুনেছিল। জ্বরের ঘোরে এই কথাগুলো সে বলতে থাকে। এই অংশে লেখক ফটিকের এই অবস্থার কথা বোঝাতে গিয়ে লেখক বলেছেন যে ফটিক প্রলাপে তাহাদের অনুকরণে, অর্থাৎ সেই স্টিমারের যারা খালাসি তাদের অনুকরণে জল মাপিতেছে, এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তার তল পাইতেছে না। আমরা এই অংশটি পরে আলোচনা করব। এরপর দেখা যায় তার মা ঝড়ের গতিতে বাড়িতে প্রবেশ করে এবং কান্নায় শোকে ভেঙে পড়ে। ফটিক সহজে সাড়া দেয়, খুব হালকাভাবে বলে, মা, এখন আমার ছুটি হয়েছে, মা, এখন আমি বাড়ি যাচ্ছি। এইভাবে দেখা যায় গল্পটি শেষ হয়। অর্থাৎ গল্পের যে মূল বিষয়বস্তু হচ্ছে এটা, তাতে দেখা যায় গ্রাম এবং শহরের ফটিকের জীবনের এই দুই অধ্যায়ে কিভাবে ফটিকের জীবনটা সেটা এই গল্পের মধ্য দিয়ে ব্যাখ্যা হয়েছে। এবার দেখো, আমরা দেখতে পাই কি, যে গ্রামের খোলামেলা প্রকৃতিতে উদার পরিবেশে বড় হওয়া এই ফটিক শহরের এই ছক বাঁধা এই জীবন সে মানিয়ে নিতে পারে না নিজেকে। দ্বিতীয়ত কি, গ্রামে মা তাকে যতই বকুক, শাসন করুক, মায়ের এই শাসনের মধ্যে ছিল কি প্রশ্রয়, স্নেহ মিশ্রিত ভালোবাসা। আর শহরে এসে সে কী পেল? সে মামিমার কাছে হয়ে উঠল বোঝা, মামিমার অপছন্দের বস্তু। উপরন্তু শহরের স্কুলে সে পড়াশোনার মনোযোগী ছাত্র হয়ে উঠতে পারল না। এর জন্য মাস্টার মহাশয়ের কাছ থেকে পেয়েছে শাসন। এখানে এসে সে খেলাধুলা করতে পারছে না, তার খেলাধুলার যেমন উপযুক্ত পরিবেশ নেই, সেই সঙ্গী সাথীও নেই। তাই সে একা একা খেলার সময় জানলার দিকে, দূরের ছাদের দিকে তাকিয়ে থাকত। এর ফলে ফটিকের যে নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য তা হারিয়ে গেল। তাই সে এই জীবন থেকে মুক্তির রাস্তা খোঁজার জন্য কি করল? একা একা বেরিয়ে পড়ল, যদিও তাকে আবার ফিরিয়ে আনা হয়। গল্পের শেষে তার এই জীবন থেকে মুক্তির মধ্য দিয়ে এই সংসার থেকে, এই নাগরিক যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়েছে। এইভাবে গল্পের নামকরণটি সার্থকতা পায়। অর্থাৎ ছুটি বলতে এখানে এই ফটিক নামক চরিত্রের তার এই সংসার, তার এই গণ্ডিবদ্ধ জীবন, এই শহরের জীবন থেকে সে ছুটি নিয়েছে, নিজের জগতে সে ফিরে গেছে। আমরা এবার কিছু লাইনের কথা আলোচনা করব। দেখো, গল্পের শুরুতে রয়েছে, তোমরা শুনেছ আগে, যে বালকদের সর্দার ফটিক, অর্থাৎ বালক দলের সে প্রধান। তার খেলাধুলার সঙ্গী সাথীরা তাকে সবাই মান্যতা দেয়, তাকে সবাই মানে। এই খেলাধুলার বাধা হিসাবে আসে কে না, তার ভাই মাখন। এই মাখনের প্রসঙ্গে একটি লাইন খুবই গুরুত্বপূর্ণ। মাখন কেমন? লেখক লিখেছেন, এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল। অর্থাৎ দেখো, এই বালক বা যারা ছোট বয়সের ছেলেরা তারা কি, তারা তাদের সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করবে, ঘুরবে, আনন্দ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মাখন দেখো, মাখন উল্টোটা করে, সে সবার খেলার বাধা দেয়। তত্ত্বজ্ঞানীদের মতো সে বড় বড় ভাব দেখায় এবং তাদের মতো সে ভাবে খেলাধুলাটা নিতান্ত অপ্রয়োজনীয়, অসার। তাই সে খেলাধুলা করতে চায় না। এবার দেখো, শহরে এসে মামিমার স্নেহহীন ভাব ফটিক লক্ষ্য করে।
এ প্রসঙ্গে লেখক কয়েকটি লাইন বলেছেন, যেমন কি যে 13-14 বৎসরের ছেলেরা ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নাই। অর্থাৎ শৈশব যৌবনের এই মাঝামাঝি কালকে বলা হয় বয়ঃসন্ধিকাল। কৈশোরের এই সময় ছেলেরা অনেক সময় অনেকের ভালোবাসা থেকে বঞ্চিত হয়, যা তারা কিছু বছর আগে পেয়েছে, অর্থাৎ শৈশবে পেয়েছে। লেখক তাই কি বলেছেন, যে তাদের মুখে আধো আধো কথা ন্যাকামি, পাকা কথাও জ্যাঠামি, কথা মাত্রই প্রগল্ভতা, অর্থাৎ সমস্ত কিছুতেই তারা বেমানান হয়ে ওঠে। ফটিকের অবস্থাও সেরকম হয়। এরপর আমরা একদম গল্পের শেষের দিকে চলে যাব। ফটিক যখন জ্বরের ঘোরে প্রলাপ অর্থাৎ ভুল কথাগুলো বলছে, সেখানে সে সুর করে বলছে এক বাঁও মেলে না, দো বাঁও মেলে না। সেই প্রসঙ্গে লেখক লিখেছেন যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে, বালক রশি ফেলিয়া কোথাও তার তল পাইতেছে না। অর্থাৎ অকুল সমুদ্রটা কি? এখানে ফটিকের কাছে অকুল সমুদ্র এই শহরের জীবন। এই শহরের জীবনে এসে সে কোনোভাবে তার নিজস্ব যে খেলার উপাদান, নিজস্ব পরিবেশে ঘোরা, সেগুলো সে কিছুই পাচ্ছে না। তাই এখান থেকে মুক্তির সে রাস্তা খুঁজছে, আর সে তল কোথাও পাচ্ছে না। এই তল খোঁজার সে বারবার চেষ্টা করছে। ফটিকের হচ্ছে কি, ফটিক মুক্ত প্রকৃতিতে আপন মনে ঘুরে বেড়াতেই তার আনন্দ, কিন্তু এই শহরের গণ্ডিবদ্ধ জীবন তার জন্য নয়। তাই সে এই চিরাচরিত গণ্ডিবদ্ধ জীবন থেকে, এই সংসার থেকে সে মুক্তি নেয়। তার মুক্তি বা তার ছুটি কোথায়? তার ছুটি হচ্ছে আকাশে আকাশে, ঘাসে ঘাসে, আলোয় আলোয়, প্রকৃতির খোলামেলা দরবারে। এইভাবে আমরা গল্পটি আলোচনা শেষ করলাম। স্টাডি মেটেরিয়ালে গল্পটি সম্পর্কে প্রশ্ন উত্তর থাকবে এবং কিছু গল্পটি সম্পর্কে আলোচনা থাকবে, সেগুলো তোমরা পড়ো এবং তারপর বাড়িতে তোমরা প্র্যাকটিস করো। আজকে ছুটি গল্পের আলোচনা এই পর্যন্ত।